করছে, কিন্তু আমার গায়ে তো একটাও আঁচড় লাগবে না, কারণ বাচ্চাটা আমার কাছে আছে। আর এ যতক্ষণ আমার কাছে আছে, আমি জানি তুমি আমার উপর গুলি চালাতে পারবে না। চালাবে? চালাবে? আমার সোনা, আমার সোনা রে। মাই গড, এটা তো বাচ্চা নয়, এটা তো একটা পুতুল। স্যার, বাচ্চা ঠিক আছে? দয়া, এটা বাচ্চা নয়, ডামি, একটা পুতুল। কিডন্যাপারকে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথায়। ইয়েস স্যার। এই, বাচ্চা কোথায়? এর পিঠে রক্তের দাগ। এ তো মারা গেছে। কি হলো, কিছু বললো? বুঝতে পারছি না, এ তো মারা গেছে। ওকে পায়ে গুলি করনি? আরে গুলি তো আমি পায়েই চালিয়েছিলাম, কিন্তু গুলি যদি পায়ে চালাও তাহলে পিঠে লাগলো কি করে? কি করে মারা গেল? বুঝতে পারছি না স্যার। ও মাই গড, এবার আমার মেয়ের ব্যাপারে কি করে জানতে পারবো আমি? সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। স্যার, জিগার যে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলেছিল, কিন্তু ওই লোকটার কাছে আমরা কোনো ফোনই পাইনি। জানি না ড্রোনটাও কোথায় উধাও হয়ে গেল। সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সালুকে, বাস ওই লোকটি যে গুলিটা লেগেছে, ওই গুলিটা দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনারা তো খুব সহজেই বলে দিলেন সরি। মেয়েটা তো আমার গেল না। দেখুন জানি, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আমরা পুরো চেষ্টা করেছি বাচ্চাটাকে খুঁজবার। কি আর চেষ্টা করেছেন আপনারা? আপনাদের অফিসার কিছু না বুঝে শুনে গুলি চালিয়ে দিল, ব্যাস। আমি আমার বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আপনারা প্লিজ সাহস রাখুন, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, প্লিজ। আমি কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমরা খুঁজে বের করব, ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। থাক এসিপি স্যার, এখন আপনার মিথ্যে প্রতিশ্রুতির আর আমার দরকার নেই। এর আগেও তো আপনি একই কথা বলেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি আর আপনার টিম শুধু বড় বড় কথা বলেন, ব্যাস। যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি বুঝতেন আমাদের কি অবস্থা। কি জানি কেমন আছে আমার মেয়ে। জানি না কেমন করে রেখেছে আমার বাচ্চাকে, জানি না কি অবস্থায় আছে আমার মেয়ে। আমার মেয়ে। মিলি, মেম সাহেবকে ভেতরে নিয়ে যাও প্লিজ। ম্যাডাম আসুন। দেখো,
এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, আশা ছেড়ো না, আমাদেরকে ভরসা করতে পারো। হ্যালো স্যার, এসিবি প্রদ্যুমান বলছি। কি হয়েছে স্যার? কিন্তু স্যার কি ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দয়াকে অ্যারেস্ট করব। দয়া, এ বিষয়ে তোমার কি বক্তব্য? অফিসার তোমার কথা বিস্তারিতভাবে জানতে চাইছেন। বিশ্বাস রাখো, তোমার সাথে ন্যায় করা হবে। স্যার, আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে কিছুই নেই। দেখুন অফিসার, গুরুত্বটা বুঝুন। সিআইডি অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্যার, যাই ঘটেছে ওই কথাগুলো আমি আমার বয়ানে লিখে দিয়েছি। সেই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি। আমি ওর পায়ে গুলি চালিয়েছিলাম স্যার। পিঠে গুলি আমি মারিনি। কিন্তু তোমার জন্যই একটা নিরীহ শিশুর প্রাণ বিপদে পড়ে গেছে। ওই দুধের শিশুটার প্রাণের চিন্তা আমারও আছে স্যার। ওই সময় যা কিছুই ঘটেছে তুমি আমাদের বিস্তারিতভাবে বলো। ওই লোকটা ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনিনি। আমি গুলি করেছিলাম ওর হাঁটুর নিচে, যাতে ও পালিয়ে যেতে না পারে, আর আমি বাচ্চাটাকে ওর হাত থেকে নিয়ে নেব। কিন্তু পরে গিয়ে দেখি যে ও মারা গেছে। আশ্চর্য। ইন্সপেক্টর দয়া বলছেন যে উনি ওর পায়ে গুলি চালিয়েছিলেন, যেখানে পায়ে কোনো জখমই ছিল না। গুলি ওর পিঠে লেগেছিল, আর ফরেন্সিক রিপোর্টও এই কথাই বলছে যে ওই গুলিটা আপনারই। এখন এটা আপনি কি করে ভুল প্রমাণ করবেন? স্যার, ওখানে কন্টেনারে পা পিছলে যাওয়ার দাগ ছিল। আমার মনে হচ্ছে যে এরকম ঘটেছিল যে যখন আমি গুলি চালিয়েছিলাম ওর পা পিছলে গেছিল, আর ও নিজেকে সামলানোর চেষ্টা করছিল, আর ও নিচের দিকে ঝুঁকে পড়েছিল। আর হতে পারে সেই সময় গুলি ওর পিঠে লেগেছে, কিন্তু আমি গুলি ওর পায়েই করেছিলাম। মানে আপনি মানছেন তো যে আপনার গুলি ওর পিঠে লাগতে পারে, যার কারণেই ও মারা গেছে? হতে পারে স্যার, কিন্তু আমি জেনে বুঝে ওকে মারিনি। দেখো, অজান্তেই মারো বা জেনে বুঝেই মারো, ও তো মারা গেছে না। তাও একটা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দিলে তুমি। ব্রেকিং নিউজ, সিনিয়র অফিসার দয়া এখন কাঠগড়ায়। আর এই অপরাধ থেকে মুক্তি পাওয়াটা দয়ার জন্য একটু অসুবিধাজনক হবে। কিছু মানুষ এটাও বলছেন যে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়াকে বাঁচানোর জন্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হতে পারে, যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। আর সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু করতে পারেন। সূত্রে এটাও জানা যাচ্ছে যে কি মনে করেন কি আপনারা? দেখুন, আমরা সত্যি কথাই বলছি আর সত্যিটাই জানার চেষ্টা করছি। সকলের সামনে সত্যিটা তুলে ধরাই আমাদের কাজ। জানেন আপনি, হ্যাঁ? সম্বন্ধে মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। নয়তো কি করবেন আপনি? মারবেন আমাদের? আপনি এরকম করতে পারেন না। এগুলো আপনাদের মুখ দিয়ে বাইরে। আপনি সত্যি কথা বলছেন। মিডিয়াকে হাত তুলছেন। শান্ত হয়ে আমার কথা শুনুন। কি করছো তোমরা? হ্যাঁ, আরে ওরা মিডিয়া, সব কিছু বাড়িয়ে চড়িয়ে দেখায়, বোঝো? নিজেদের কন্ট্রোল করো না তোমরা। আপনারা কারোর উপর দোষ তো দিতে পারেন না, এখন তো ব্যাপারটা শেষ হয়নি। এরকম আপনারা করবেন না। আপনি এটা বলুন, যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, আর আমরা দায়িত্বটা খুব ভালো বুঝি ম্যাডাম। আর আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, প্লিজ। মিস্টার দয়া, এই কেসটা এখনো সমাধান হয়নি। যতদিন না সমাধান হচ্ছে
তোমাকে জেলে থাকতে হবে। জেল? আরে স্যার, এটা এটা আপনি কি বলছেন? স্যার, দয়া নির্দোষ, আমরা সবাই জানি। ও ইচ্ছে করে করেনি স্যার। তাহলে প্রমাণ করুন উনি নির্দোষ। এখনো পর্যন্ত একটাও প্রমাণ, একজনও সাক্ষী সামনে আসেনি যে বলতে পারে যে খুন দয়ার গুলি থেকে হয়নি। দয়া নিজেই সেটা স্বীকার করছে যে ওই গুলিটা হয়তো ওনার বন্দুক থেকেই ওর পিঠে লেগেছে। আপনি ওদের এটা বলুন যে আপনি এটা কেন করলেন? আপনি চুপ করে আছেন কেন? তার মানে এটাই যে আপনি গিল্টি? উত্তর দিন স্যার। আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান, আমরা আপনার উত্তর ওপর মহলে পৌঁছে দেবো স্যার। স্যার 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 প্লিজ স্যার। উত্তরটা দিন স্যার। উত্তরটা দিন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন অফিসার দয়া নিজের কার্যকলাপে লজ্জিত। লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছে। আমাদের অনেক জিজ্ঞাসাবাদের পরও ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। দয়া স্যারকে হাত করা পরিয়ে দিয়েছে। এরা এরা কোথায় নিয়ে যাচ্ছে দয়া স্যারকে? জেল আবার কোথায়? স্যার কিছু বলুন না স্যার। স্যার দয়া স্যারকে আটকান না স্যার, প্লিজ। এক মিনিট, দেখি পিছিয়ে যান, সরে যান, দেখি দেখি দিকটায় আসো। আরে ভাই, একটু তো সময় দাও প্লিজ, পরে সব বলছি, এখন যান আপনারা প্লিজ। কয়েকটা দিনের ব্যাপার দয়া, আমরা চেষ্টা করছি, তুমি ভয় পেও না। ঘাবড়ানোর তো কোনো ব্যাপারই নেই ভাই। না কোনো ভয় আছে, না কোনো গ্লানি। আফসোস তো ওই একটা ব্যাপারেই যে ওই বাচ্চাটার ব্যাপারে কোনো খোঁজ পেলাম না। আরে আমরা খুঁজে বের করব, খুব তাড়াতাড়ি বের করব। যেটাই করার খুব তাড়াতাড়ি করো অভিজিৎ। ওই বাচ্চাটা, ভরসা রাখো দয়া, তোমার বন্ধু তোমার সঙ্গেই আছে। একমাত্র বন্ধুই তো আছে যার উপর ভরসা করতে পারি। আমাকে এই সমস্যা থেকে একমাত্র তুমি বার করতে পারো অভিজিৎ, একমাত্র তুমি। এখন নিজেই জেলে এসে গেছি। এতদিন নিজে আসামি ধরতিস, এখন কেমন লাগছে আসামি হয়ে এখানে ঢুকতে? দেখ কেমন লাগে। ইন্সপেক্টর দয়া, আসামির পিছনে ছুটে বেড়া। এখন দেখ
তুই জেলে চক্কর কাটছিস। দেখ এবার কেমন লাগে। আমরা কিভাবে জীবন কাটাই দেখ এখানে। হ্যাঁ, দয়া, তোকে দেখে আসামিরা ভয় পায়। এবার তুই টের পাবি আসামিদের জীবন কি হয়। আরে এ দয়া, আরে এসিপি প্রদ্যুমনের বাঘ ইঁদুর হয়ে গেল কি করে? হ্যাঁ, এখানে গর্তে লুকোতে এসেছিস না? আরে ওই আরেকটা ইঁদুর কোথায়? আরে ওই কি যেন নাম ওর? হ্যাঁ, অভিজিৎ। আরে ও কোন গর্তে লুকিয়ে আছে? বের হয়ে গেল তো তোদের সমস্ত সিআইডি গিরি। হ্যাঁ, এখন কি করবি? শাড়ি পরে সিগন্যালে সিগন্যালে নাচানাচি করবি? হ্যাঁ, চুপ। কি হলো? আরে দয়া বল না, আরে গর্তে লুকোতে এসেছিস নাকি? আরে বল না, ভয় পাচ্ছিস কেন? এই স্যার, হ্যাঁ বলো অভিজিৎ। স্যার আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি চাই আমার। দু একদিন যদি রেস্ট পেতাম তো। শরীর তোমার ভালো নেই? ক্রাইম সিনের ফটো দেখে তোমার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ না স্যার, আসলে একটু অস্বস্তি তো হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো তোমার শরীর খারাপ, তাহলে আর কি করা যায়? আমি না বলবো না। ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো, কিন্তু একটা কথা মনে রেখো, দয়ার ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে বারণ করেছে, মনে আছে তো? মনে আছে স্যার। হুম। তবে বারণ করলে আর কি করা যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এর আবার কি হলো? স্যার ওই শরীরটা খারাপ লাগছে আমার, কেমন বুক ধরপড় করছে, ওই মাথায়ও ব্যথা করছে, পেটেও কেমন গুড়গুড় করছে, মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে স্যার। ক্রাইম সিনের ফটো আবার তুমি দেখোনি তো? হ্যাঁ, আমিও যখন ডাক্তারের কাছে যাচ্ছি ওকেও তাহলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওকেও নিয়ে যাও সঙ্গে। আচ্ছা, কিন্তু কাল আমি রিপোর্ট দেখব, মেডিকেল রিপোর্ট। হ্যাঁ স্যার, সেটা তো দেখাবোই নিশ্চয়ই। যাও, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার। আরে আপনারা আসুন আসুন আসুন। স্যার, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। কি জন্য? কিসের জন্য? আরে না, কি হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছোট্ট মেয়েটা জানি না এখন কিরকম অবস্থায় আছে। ওর দুঃখে কে জানে আপনাদের সবাইকে কি না কি বলে ফেলেছি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারি, ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো ব্যাপার না। আমরা ভেতরে বসি, আসুন, চলে আসুন, কাম ইন। অভিজিৎ স্যার, কোথা থেকে শুরু করব? ক্রাইম সিন থেকে। ক্ষমা করে দে ভাই, ভুল করে হাত লেগে গেছে। কোনো ব্যাপার না।
হলো ভাই, শরীর ঠিক আছে তো? হাত কাঁপছে তোমার? সরি ভাই, আরেকবার হাত লেগে গেল। চল খাবার দে। অন্তত এই খাবারের তো সম্মান দে। হ্যাঁ, এটা আছে তাই আমরা আছি, বুঝলি? খাবার দে। চলো এখান থেকে, ছাড়ো ওকে, চলে এসো। অনেকক্ষণ থেকে এদের নাটক দেখছি আমি। যা বলছি বোঝার চেষ্টা করো দয়া, চলো এখান থেকে। দেখো কাকা, বয়স হয়ে গেছে, সাইড হয়ে যাও। দয়া, বোঝার চেষ্টা করো, এরা তোমাকে উস্কানোর চেষ্টা করছে। ওরা চাইছে ওদের সঙ্গে তুমি ঝগড়া করো, মারপিট করো। বললাম না কাকা, সাইড হয়ে যাও। আমিও তো দেখি সিনিয়র ইন্সপেক্টর দয়ার কতটা সাহস হয়েছে, দম আছে। না দয়া, কিছু করো না, চলো চলো এখান থেকে। দয়া, দয়া চলো চলো এখান থেকে, চলো বলছি। এ ভিতু, কাজ হয়ে গেছে, নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে। ডক্টর সালুখে, এবারেই নতুন জিনিসটা আবার কি? এটাকে এএলএস বলে ফ্রেডি, অল্টারনেটিভ লাইট সোর্স, বৈকল্পিক প্রকাশ উৎস। শরীরের ভেতরে যে ক্ষত সৃষ্টি হয় তার পরীক্ষা এর সাহায্যেই করা হয়। এই দেখো বস, এইখানে কিছু দেখতে পাচ্ছ? এটা তো চোট লেগেছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি বস, এটা চোটেরই চিহ্ন, শরীরের ওপরের চামড়ার ভেতরের দিকে। ও, এর চামড়ার ভিতরে এত রকম দাগ এলো কিভাবে? এ শরীরে অনবরত আঘাত করার জন্য এগুলো হয়েছে। হতে পারে কোনো এমন কোনো পেশায় কাজ করে যেখানে ওকে এভাবে মার খেতে হয়। আমি বলতে চাইছি এ হয়তো কোনো বক্সার হতে পারে, বা কিক বক্সার হতে পারে, বা টার্নম্যান হয় না ফিল্মে যারা অ্যাকশন করে, সেটাও হতে পারে। আর একটা কথা বস, কি? এই চোটের চিহ্নটা আমরা এর শরীরের ওপরের অংশে পেয়েছি, বুকের ওপর আর মুখের ওপর, ব্যাস। তাহলে হতে পারে এ কোনো বক্সারই হবে, কারণ বক্সিং এমন একটা খেলা যেখানে এই ধরনের মারপিট করতে হয়। তাদেরও মুখে আর বুকে দাগ থাকে। আর এক কাজ করি, আমরা এই শহরে যতগুলো বক্সিং ক্লাব আছে সেখান থেকেই শুরু করি। কেন ওদের উপর রেগে যাচ্ছিলে? ওরা তো এটাই চাইছিল যে তুমি ওদের সঙ্গে ঝগড়া করো। প্রায়শই অপরাধী পুলিশকে, সিআইডিকে ঘৃণা করে। আপনিও করেন নাকি ঘৃণা? এখানে যারা আছে তারা সবাই ভাবে যে বিনা কারণে আমরা এদের জেলে পাঠিয়ে দিয়েছি। হয়তো আপনারও এটা মনে হয়। একদম নয়, আমি তো সিআইডি লোকেদের সম্মান করি। গর্ব কেন? কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল, সাব ইন্সপেক্টর অনিল। হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওর?
ওকে ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ছেলের শোকে ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই ও ব্যর্থ হয়েছে। আমি বাঁচিয়েছিলাম ওকে, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি, কারণ তৃতীয়বার ও বিষ খেয়েছিল। লোক মনে করছিল আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। কিন্তু সুরজবাবু, আপনি এইখানে এই জেলে থেকেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। কার জন্য আর লড়াই করব? আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। না আছে বাড়ি, না আছে আমার পরিবার। চল চল চল, বোতলটা খোল। আর ওই বরফা সোডাটা কোথায় রে? হ্যাঁ, আর সুরজবাবু, চারটাকে নিয়ে আসবে তোর বাবা। এসব কি হচ্ছে? এ তো রোজকার ঘটনা হয়ে গেছে। রহস্য লুকিয়ে আছে? কি রহস্য? একটু খুলে বলুন। আমার বন্ধু এখানে খুন হয়ে গেছে। প্রমোদের খুন? এখানে এই জেলে? হ্যাঁ। কেন? ওর কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছিল নাকি? এমন কিছু শুনে নিয়েছিল যার জন্য কেউ নিজের জীবন দিতে হয়েছে। প্রমোদ কি এমন কথা শুনেছিল? ওরা কাউকে খুন করতে চাইছিল, কোনো শক্তিশালী লোককে। কে কে ছিল এই ক্ষমতাবান লোক? আমি জানি না। কে মেরেছে ওকে? আমি কিচ্ছু জানি না। শোনো, এরকম হতে পারে না। এবার কি হবে? আমার খুব বড় ভুল হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। সব সব ঠিক আছে তো? তোমায় এভাবে কেউ দেখেনি তো? কেউ সন্দেহ করেনি তো? হ্যাঁ, সন্দেহ? বলো। কেমন সন্দেহ? কি অঞ্জলি, তুমি কাঁদছো কেন? আর তোমার চোখগুলো এরকম বসে গেছে কেন? তুমি এত কাঁপছো কেন? কি হয়েছে? তুমি আমায় জিজ্ঞাসা করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি কি করে জানবো কি হয়েছে? আমি তো এইমাত্র বাড়ি এলাম। রঞ্জন, তুমি পাগল হয়ে গেছো নাকি আমায় পাগল বানাচ্ছো? এত বড় ঘটনা ঘটে গেল আমাদের সাথে, আর তুমি এমন বিহেভ করছো যে যেন কিছু হয়নি। কি কি খেলা খেলছো তুমি? কি খেলা আরে আমি খেলছো কোনো তুমি? খেলা খেলছি না। কি তখন থেকে বলে চলেছো তুমি? রঞ্জন, কিছু ঘন্টা আগে তুমি খুন করেছো। কি? ওই লাশটা টুকরো করে ওই টুকরোগুলোকে পুকুরে ফেলে দিয়েছো, আর তুমি এমন বিহেভ করছো যেন কিছু হয়নি। মনে করো তুমি কেন এমন বিহেভ করছো? অঞ্জলি, তোমার কি হয়েছে? কিছু নেশা টেশা করেছো নাকি তুমি? হ্যাঁ, পাগলের মতো কথা বলছো। আরে কি খুন, কি মার্ডার, কি এক মিনিট, এসব? এক হোয়াট ইজ মিনিট। রং উইথ ইউ? এক মিনিট, তোমার জামায় রক্ত, তোমার জামায় তো রক্ত, আর মাথায়, তোমার মাথায় তো চোট লেগেছিল। আর এইসব তুমি জামা কোথায় চেঞ্জ করলে? কোথায় গেল এই সব কিছু? কত রক্ত পাগল হয়ে লেগেছিল। গেছো তুমি? আজ সকালে এই জামাটা পরেই তো গিয়েছিলাম অফিসে। এখন টায়ার্ড হয়ে এত রাতে অফিস থেকে বাড়ি এসেছি, টেনশনে রয়েছে, তুমি উল্টো পাল্টা বলে যাচ্ছ, ইরিটেট করছো আমাকে। আর এইসব কি গল্প তৈরি করছো খুন টুনের? হ্যাঁ রঞ্জন, ভালো করে মনে করো। হ্যাঁ, তুমি আমায় কল করেছিলে, আর তুমি খুব ঘাবড়েছিলে। রঞ্জন, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? তখনই তুমি নিচে আসতে বলে, আর সাথে টুল বক্স আর পরিষ্কার করার কাপড়ও নিয়ে যেতে বলেছিলে। অঞ্জলি,
রঞ্জন এটা কি করে হলো? এত রক্ত, এই চোট, আর তুমি এই সব জিনিস কেন আমাকে আনতে বললে? অফিস থেকে গাড়ি করে বাড়ি আসছিলাম তো রাস্তায় একটা মেয়ে আমার থেকে লিফট চাইলো। আমি ওর সাহায্য করতে গেলাম তো আমার উপর হামলা করে দিল, আমার উপর। আর আর আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওর খুন করে দিয়েছি। অঞ্জলি, আমাদের এই লাশটাকে কোথাও একটা লুকাতেই হবে। ওই লাশটা আমরা শহরের বাইরে একটা পুকুরের কাছে নিয়ে গেলাম। আর সেখানে তুমি বলার পর আমরা লাশটাকে টুকরো টুকরো করেছিলাম, সেগুলো প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর ওই পুকুরে ফেলে দিলাম। আর তারপরে তুমি আমার বাড়িতে ড্রপ করে দিলে, আর তুমি বলেছিলে যে তুমি একটু পরেই বাড়ি চলে আসবে। তুমি আমায় এটা বলতে চাইছো যে যাকে আমি চিনতামই না আমি তার খুন করে দিয়েছি? হয় তুমি স্বপ্ন দেখছো, নয়তো তোমার মাথায় কিছু একটা চলছে, সেটা আমি জানি না। আর যদি তোমার কথা একটুও সত্যতা থাকে, ক্যান ইউ প্রুভ ইট? আই উইল। এই দেখো, আর এই দেখো, এবার বলো প্রুফ চেয়েছিলে না তুমি? এই দেখো প্রুফ। এবার বলো এই জামাগুলোতে রক্ত কোথা থেকে এলো? এমনটা নয় তো যে এগুলো তুমিই করেছো আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই মিলে আমার সাথে ইয়ার্কি মারছো না তো? ওখানে অফিসেও আমার কলিগেরা 1 মাস ধরে উল্টো পাল্টা বলেই চলেছে যে আমি তোকে ওখানে দেখেছি, আমি তোকে এখানে দেখেছি, আর আমি বলে বলে হাঁপিয়ে যাচ্ছি যে আমি ওখানে ছিলামই না। কিন্তু এখন যেটা তুমি করছো না, এটা কিন্তু ভুল করছো। এইসব একটা ইন্টেলিজেন্স চক্রান্ত, যেটা তুমি প্ল্যান করেছো। তুমি খুন করেছো অঞ্জলি, আর তুমি এটাতে আমাকে ফাঁসাতে চাও। আমি যাচ্ছি পুলিশের কাছে, সিআইডি কে ডাকবো। ছাড়ো। কেন এমন করছো? রঞ্জন, তুমি খুন করেছো, তুমি সিআইডি কে কেন ডাকছো? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি আপনার স্বামী মানে এনার সাথে মিলে একটা মেয়ের লাশ এই শহরের বাইরে মানে একটা লেকে ফেলেছেন? হ্যাঁ স্যার, আমি এটাই বলছি। আর এই সব কিছু আমি ওর বলাতেই করেছি। কিন্তু আপনার স্বামী তো বলছেন ইনি কিছু জানেনই না। ইনফ্যাক্ট উনি আমাদের এখানে ডেকেছেন। স্যার, এই মহিলা সব উল্টোপাল্টা বলছে, আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে, আর এও তাতে জড়িত। উল্টোপাল্টা আমি নয়, উল্টোপাল্টা এ বলছে। প্রথমে নিজের দোষ ঢাকার জন্য আমাকে দিয়ে এই সব কিছু করিয়েছে, আর এখন নিজেই না বলছে। স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি। আমি বলেছিলাম না যে আমার হ্যাঁ, ওই একই রকম দেখতে লোকের কথা, যে আপনার বন্ধু অ্যালেক্সরা আপনার মতো দেখতে লোকের সঙ্গে দেখা করছে। কিন্তু এটা মনে হচ্ছে না যে আপনার এই গল্পটা সত্যি কম আর কাল্পনিক বেশি লাগছে। স্যার, এই লোকটা আপনাদের মিথ্যে বলছে, আমি সত্যি বলছি। ইনফ্যাক্ট আপনারা তো জানেনও না যে কি হয়েছিল। এমন কি হয়েছিল? স্যার, রঞ্জন আমাকে টুল বক্স আর একটা কাপড় নিয়ে নিচে পার্কিং এ ডেকেছিল, আর ওখানেও আমাকে বললো যে ও একটা মেয়েকে খুন করে ফেলেছে। সেখানে আমরা লাশের টুকরো করে জলে ফেলে দিয়েছিলাম। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন স্যার, একই রকম দেখতে একটা লোক এরকম করছে, আর না হলে সবাই মিলে চক্রান্ত করছে যেটাতে আমাকে ফাঁসানো হচ্ছে। 1 মিনিট এক সময়ের জন্য চুপ থাকুন, আর আপনি আপনার গাড়ির চাবিটা দিন এক্ষুনি, এই মুহূর্তে। আর এখান থেকে লিখে যাব। একবার এই এভিডেন্সগুলো ফরেন্সিক ল্যাবে যাক, তাহলেই আমরা জেনে যাব যে আপনাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই মেয়েটা কে? স্যার আমি কি জানি, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? যা কিছু জানার এর থেকে জানুন না। স্যার, আমি এই মেয়েটাকে চিনি না, আমি জানি না একে। আমি একে মারিনি স্যার, আমি তো ওই সময় শুধু এই লোকটার হেল্প করছিলাম। আমি অনেক রাত অবধি অফিসে ছিলাম স্যার, আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। চিনের নিচে দেখো, থুতির নিচে স্টিচেস আছে না, আর সেগুলো খুব বেশি পুরনো নয়। মনে হচ্ছে কিছুদিন আগেই ও আঘাত পেয়েছে। পুরবি কোনো না কোনো ক্লিনিক বা হসপিটালে স্টিচগুলো করা হয়েছিল।
সেখান থেকে এই মেয়েটার ব্যাপারে জানা যেতে পারে। একটা কাজ করো ফেডরিক, পঙ্কজ, এই বডির টুকরোগুলো আছে না, এই সব কটা আমাদের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এদের দুজনকে আমাদের ব্যুরোতে নিয়ে চলো। স্যার এ বলছে যে কয়েকদিন ধরে ওরই মতো দেখতে কোনো লোক ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এর চেনাশোনা লোকরা ওই লোকটার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করছে, আর ওরা ভাবছে যে ও এই। হ্যাঁ স্যার, আমায় ফাঁসানো হচ্ছে স্যার, আর ওই চক্রান্তে এও রয়েছে স্যার। স্যার আপনিই বলুন, আমি যদি এসব করতাম তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? স্যার এখন অবধি আমি আপনাদের যা বলেছি সবকিছু প্রমাণ হয়েছে তো? লাশ তো পাওয়া গেল লেকে, আর ওর গাড়ির ডিকিতে রক্ত পেলেন তো? স্যার আপনি নিজেই বলুন, যখন এতটা সত্যি আমি বলেছি তাহলে এখন মিথ্যে আমি কেন বলবো? আমাকে ফাঁসানোর জন্য স্যার, আমি বলছি স্যার এটা চক্রান্ত স্যার, আমাকে ফাঁসানোর জন্য। ব্যাস ব্যাস, কে কি কাজ করেছে আর করেনি সেটার খোঁজ আমরা করব। শুধু একটা কথা মনে রাখবেন যে আমাদের সন্দেহ শুধু আপনাদের দুজনকে। বাট স্যার আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। আমি হতে পারে হয়তো আপনি খুন করেননি, কিন্তু লাশকে টুকরো টুকরো করে লেকে ফেলে দেওয়া এটাও কিন্তু বড় অপরাধ, বুঝেছেন আপনি? স্যার সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। এ তো খালি। কিন্তু স্যার আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করুন, আমি ছিলাম অফিসে। আমি বুঝতে পারছি না কেন আমায় দেখা যাচ্ছে না স্যার। মিস্টার রঞ্জন, আইন বিশ্বাসের ওপর চলে না, প্রমাণ চাই। আপনার অফিসের যে ফুটেজ সেটা সবার সামনে, আপনি ওখানে নেই, তার মানে এটাই হচ্ছে যে আপনার মিসেস যেটা বলছে সেটাই সত্যি। না না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি অফিসেই ছিলাম। আমি বুঝতে পারছি না যেটা কিভাবে হলো। হ্যাঁ, কিন্তু আপনার অফিস ফাঁকা দেখাচ্ছে কেন? স্যার রঞ্জন এই কোম্পানির সিইও, এই ফ্লোরে শুধু ওই থাকে। ও ছাড়া একজন পিয়নও আছে, সে সেদিনকে ছুটিতে ছিল। আচ্ছা, রঞ্জন বাবু ঠিক ওই দিনেই আপনার পিয়ন অ্যাবসেন্ট কেন? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি অফিসে ছিলাম। মিস্টার রঞ্জন, নিজেকে নিরপরাধী প্রমাণ করবার জন্য কোনো রকম প্রমাণ আপনার কাছে নেই, বুঝেছেন? আরে কুন্দন, ভালো হয়েছে তুই এসে গেছিস ভাই। এরা বলছে যে আমি কারো খুন করেছি। আরে আমি কাউকে কিভাবে মারতে পারি বল না, বোঝা না ভাই। এ করতে পারে না স্যার। স্যার এর জীবনে একটা মাছি পর্যন্ত মারেনি। হ্যাঁ এটা ঠিক যে ও মাঝে মাঝে খুব রেগে যায়, রাগকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ স্যার, অনেক দিন ধরে চিকিৎসা চলছে ওর, ওষুধপত্রও খান রঞ্জন দাদা, কিন্তু কখনো কখনো যদি ওষুধ খেতে ভুলে যায় তাহলে নিজেকে সামলাতে পারেন না। এই কথাটা তুমি আমাদের কেন বলনি? স্যার আমি ওই শুধু আপনাকে নয়, কাউকেই হয়তো বলেনি কথা। আমার ক্ষমতা চলতো তো তার এই বিয়েটা হতেই দিতাম না। আমি তো আমার মেয়ের কাছে হেরে বসে আছি। এই লোকটা তো একটা সাইকো সাইকো। এই রঞ্জন একজন মানসিক রোগী। এর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এর মাথা তো সেটাই মনে রাখে যেটা ও মনে রাখতে চায়, বাকি সমস্ত কথা তো এ ভুলে যায়। হতেই পারে স্যার যে খুনটা এই করেছে আর ভুলে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আগে অসুস্থ ছিলাম, কিন্তু তারপর আমি ঠিক হয়ে গেছিলাম। আপনি এরম কেন বলছেন? কুন্দন কুন্দন তুই বল, আমি সত্যি বলছি কিনা। বৌদি আপনি বলুন না। আরে তুমিই বলো না। আপনারা আমায় এভাবে কেন দেখছেন? আরে আমি সাইকো নই, আমি অসুস্থ নই, কোনো মানসিক রোগ নেই আমার, একদম ঠিক আছি আমি। আরে বলো না বলো না। বাস, অনেক হয়েছে। এটা তোমার বাড়ি নয়, ব্যুরো। এই নাটক এখানে চলবে না। একটা কাজ করো, পাশের ঘরে গিয়ে এনাদের বসাও। যান, ওই দিকটা যান যান। সমস্ত প্রমাণ ওই রঞ্জনের বিরুদ্ধে, আর তাছাড়াও ওর আচরণটা ঠিক নেই। কিন্তু বুঝে উঠতে পারছি না, জানি না কেন, আবার এই ব্যাপারটা এড়িয়েও যেতে পারছি না। ও বারবার আমাদেরকে বলছে যে অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করুন। আমি অফিসে ছিলাম, এতটা জোর দিয়ে কেউ বলতে পারে না। আরও একটা ব্যাপার স্যার, ফোন ওই করেছিল। কোনো খুনি এরকম কেন করবে? আর স্যার ওই ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার,
হয়তো খুনটা করেছে আর তারপর ভুলে গেছে। এই রোগটাতে এরকমই হয় স্যার। হতে পারে, এটা হতেই পারে। একটা কাজ করি আমরা, এই যে সিসিটিভি ফুটেজ আছে না, এটাকে ল্যাবে পাঠাই, চেক করিয়ে দেখি এই ফুটেজটা কেউ কোনোভাবে এডিট করে চেঞ্জ করেছে কিনা। আর স্যার ওই একই রকম দেখতে ব্যাপারটা। ও এটা বলছে যে ওর বন্ধুরা ওর মতো দেখতে লোকটাকে দেখেছে, আর ওই লোকটা ওর বন্ধুগুলোকে চিনতেও পারেনি। চলো ওর বন্ধুদের সাথে কথা বলি, জিজ্ঞাসাবাদ করি, জেরা করি, তারপর দেখি ওদের কথায় কতটা সত্যি আছে। স্যার হতে পারে এই চৈতালি আর কুন্দন রঞ্জনের শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছে, হয়তো তা নয়। আর এদিকে শায়লা, উনি তো চানই এই দোষটা রঞ্জনের ওপর আসুক, যাতে ওনার মেয়েকে আর এই বিয়েটা করতে না হয়। স্যার স্যার যে মেয়েটা মারা গেছে ওর ফটো হসপিটালের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি, ওকে শনাক্ত করা হয়েছে। ওর নাম হলো অনামিকা। দুদিন আগেই ওখানে গেছিল ওর আঘাত দেখাতে। অনামিকা, অনামিকা, এই অনামিকার পুরো ফোন রেকর্ড চেক করো, খোঁজ নাও এ কোথায় থাকতো, কি করতো, এর সঙ্গে রঞ্জনের কি সম্পর্ক ছিল। স্যার অনামিকা হসপিটালে এই অ্যাড্রেসটাই দিয়েছিল। এবার কি করি? দেখা যাক, কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। একটু আশেপাশে দেখো কোনো প্রতিবেশী আছে কিনা। হ্যাঁ, এর নাম অঙ্কিত, অনামিকার প্রতিবেশী। হ্যালো স্যার, কি হয়েছে বলুন? অনামিকা ঠিক আছে তো? না, অনামিকার খুন হয়ে গেছে, আর আমরা সেই জন্যই এর তদন্ত করছি। আপনি ওর ব্যাপারে কিছু বলতে পারেন যার সাহায্যে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি? না স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু তো জানি না। হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে? আচ্ছা, ওর কোনো বন্ধু কিংবা আত্মীয় যে এখানে ওর সঙ্গে থাকতো? ও তো এনারাই ছিল স্যার, এই কিছু মাস আগেই এখানে থাকতে এসেছিল। আমি তো ওর পরিবারের কাউকে দেখিনি। হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে ও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। ও ফোনে যার সঙ্গে কথা বলতো ও যে ওর বয়ফ্রেন্ড ছিল, এটা আপনি কি করে জানলেন? স্যার আসলে আমি ওর কথাগুলো শুনেছিলাম। ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর সাথে খুব জোরে জোরে কথা বলতো অনেকক্ষণ, আর ওদের কথা শুনে মনে হতো স্যার ওর বয়ফ্রেন্ড ভালো লোক নয়। ঝগড়া হতো খুব দুজনের, কথা শুনে মনে হতো নিজেদের মধ্যে মারপিটও করে। ইনফ্যাক্ট এই দুদিন আগেই ওরা নিজেদের মধ্যে মারপিট করেছে। ওর মুখেতে সেলাইও পড়েছিল আর ওর চোখেও আঘাত লেগেছিল স্যার। আপনি দেখেছেন ওর বয়ফ্রেন্ডকে? আমি স্যার ওকে কখনো দেখিনি, কিন্তু ওর নামটা জানি স্যার। আচ্ছা, কি নাম কি ওর? রঞ্জন। রঞ্জন? স্যার এই দেখুন, এই অনামিকার পাসপোর্টে এই বার্সেলোনার ভিসা লাগানো রয়েছে। বার্সেলোনা? এ কি স্পেনে যেতে চাইছিল নাকি? স্যার অনামিকা স্পেন থেকেই এসেছিল স্যার, আমি ওদের কথা শুনেছিলাম। স্যার ও বিরক্ত হয়ে গেছিল রঞ্জনের জন্য, সারা জীবনের জন্য স্পেন ফিরে যেতে চাইছিল। স্যার আমার মনে হয় ওর খুন রঞ্জনই করেছে। ও চাইতো না যে ও স্পেনে চলে যাক। হ্যালো স্যার, অনামিকার ফোন রেকর্ডস পাওয়া গেছে। একটা নাম্বারে যেটাতে ও সবচেয়ে বেশি কথা বলতো সেটা রঞ্জনের কোম্পানির নামে রেজিস্টার্ড আছে। ও রঞ্জন, একটা কাজ করো, অনামিকার ফোনের শেষ লোকেশনটা কোথায় ছিল সেটা বার করো। অনামিকা কাল রাত্রে আপনার হোটেলে ছিল? আই এম নট শিওর স্যার। ছিল না? আমার তো মনে হয় না। ঠিক আছে, আমাদের আপনার হোটেলের সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। শিওর স্যার। এই তো অনামিকা। এটা কি ব্যাপার?
ও ভেতরে গেল একটা হ্যান্ডব্যাগ নিয়ে, আর বাইরে এলো একটা লাগেজ নিয়ে। আর সঙ্গে এই ছেলেটাকে। স্যার ও তো আমাদের বেল বয়। ওয়েল বয় কোথায় আছে এখন? কাল রাত্রে তুমি যখন ওই মেয়েটার লাগেজ নিয়ে বাইরে যাচ্ছিলে তখন ওর জন্য কেউ অপেক্ষা করছিল বাইরে? হ্যাঁ স্যার, একজন লোক তো ছিল, ওর জন্য ওয়েট করছিল। কে ছিল? লম্বা রোগা করে একজন ছিল। লম্বা রোগা করে? এ ছিল ওই লোকটা? স্যার মনে হচ্ছে তো এরকমই ছিল। দেখে তাই মনে হচ্ছিল মানে? স্যার ও দূরে দাঁড়িয়ে ছিল, তাই আমি ঠিকমতো দেখতে পাইনি। ও, তার মানে এই রঞ্জন, ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও অনামিকাকে আগে থেকেই চিনত, আর শেষবার অনামিকা ওর সাথেই ছিল। রঞ্জন বলছে যে আপনারা ওকে আলাদা আলাদা জায়গাতে দেখেছিলেন, কিন্তু ও বলছে ও ওখানে ছিলই না। ব্যাপারটা কি বলুন তো? স্যার আমি একদিন কফি শপে কফি খাচ্ছিলাম, আমি দেখলাম যে রঞ্জন বাইরে কারোর সাথে কথা বলছে। রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন! স্যার আমি যখন ওকে ডাকলাম, ও জানি না কেন আমার কথা না শুনে অন্যদিকে চলে গেল। রঞ্জন! কিন্তু স্যার যখন আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বললাম, তখন ও বললো যে ওখানে ছিলই না। আমি জানি না ওখানে মিথ্যে কথা বললো। আর লীলা দেবী, আপনি ওকে আপনি কোথায় দেখেছিলেন? কান্দিওয়ালাতে একটা জুয়েলারি শপে। ওর সঙ্গে একটা মেয়েও ছিল। রঞ্জন, রঞ্জন! আচ্ছা, এই মেয়েটা ছিল কি? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। কিন্তু যখন ওর সঙ্গে আমি ফোনে কথা বললাম, বলতে শুরু করলে আমি তো ওখানে ছিলামই না। আর তোমার সঙ্গে কি এটাই ঘটেছে? হ্যাঁ স্যার, ও বাজারেতে আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমি ওকে হাত দেখালাম, হাই বললাম, মদন রে, কিন্তু ও সরাসরি আমায় ইগনোর করলো, অটোতে বসলো, চলে গেল। এদিকে দেখ ভাই, আমি রঞ্জন, রঞ্জন! ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এদের কথা শুনে মনে হচ্ছে রঞ্জন ইচ্ছে করে ওদের সামনে এসেছিল আর এরকম বিহেভিয়ার করেছে। কিন্তু অভিজিৎ, কি কারণ হতে পারে? এরকম ব্যবহার কেন রঞ্জন করেছিল? না 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 না, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে অভিজিৎ। যেখানে যেখানে এরা রঞ্জনকে দেখেছে না, দেখি ওখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। স্যার এখানে দেখুন। হ্যাঁ সালুকে, বস কি পেলে? এই অস্ত্রের ওপর আর কাপড়ে যে রক্ত পাওয়া গেছে, সেটা অনামিকারই। মনে হচ্ছে অঞ্জলি সত্যি বলেছে। এটার ব্যবহার অনামিকাকে খুন করার জন্য আর ওর লাশটাকে লুকানোর জন্য করা হয়েছে। আচ্ছা, রঞ্জনের বিরুদ্ধে কোনো প্রমাণ? হ্যাঁ স্যার, রঞ্জনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। একটা তো এই টুল বক্সে, আর দ্বিতীয়টা গাড়ির ডিক্কিতে, যেখানে অনামিকার রক্তও পাওয়া গিয়েছিল। তার মানে রঞ্জন অঞ্জলির সঙ্গে ছিল। এটা তো খুব সহজ সরল প্রমাণ। অঞ্জলি সত্যি কথা বলা আর রঞ্জনকে খুনি প্রমাণ করা। কিন্তু বস, আরো অনেক কিছু পাওয়া গেছে। কি? স্যার আমরা একটা বিশেষ ধরনের পলিমার আর সিলিকনের ট্রেসেসও পেয়েছি, যেটা সাধারণত অদ্ভুত ব্যাপার। সিলিকন আর পলিমার, এটা তো সত্যিই অদ্ভুত ব্যাপার। আরো একটা বিশেষ কথা দেখাচ্ছি, এসো। এই কেমিক্যাল, বস, এই বিশেষ কেমিক্যালটা আমরা সব জায়গায় পেয়েছি। কাপড়ে, টুল বক্সে, অস্ত্রের উপর, সব জায়গায়। আর এটা ছাড়া এই দেখো, এই কিছু সায়ানাইড, কিছুটা ক্লোরাইড, এইসব কেমিক্যাল। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যতগুলো কেমিক্যাল আছে, এই সিচুয়েশনে এখানে এগুলো থাকাই উচিত নয়। রঞ্জন, এই রঞ্জনের স্বাধীন থাকা চলবে না। রঞ্জনের একা থাকা খুবই বিপজ্জনক। যে তুমি অনামিকার বয়ফ্রেন্ড? না স্যার। কিন্তু তুমি ওকে অনেক মারধরও করতে। না না, এটা একদম মিথ্যে স্যার, ভুল কথা এগুলো। লোকে আমার নামে বিভিন্ন কথা বলে বেড়ায়, কিন্তু সত্যিটা তো হলো যে আমি কোনো অনামিকাকে চিনি না। আচ্ছা, এই তোমার ক্রেডিট কার্ডের বিলস, এগুলো তো চেনো না? এই দেখো, এই অনামিকার বার্সেলোনার ফ্লাইটের টিকিট তোমার ক্রেডিট কার্ড থেকে কেনা হয়েছে। আর ও যে নাম্বারটায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সেটা তোমার কোম্পানির নামে রেজিস্টার করা আছে। আর সব থেকে বড় কথা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্তের ছাপ পাওয়া গেছে।
আর তুমি কি মনে করছো যে আমরা এর ওর কথা শুনে তোমার উপর দোষ চাপাচ্ছি? এই সমস্ত প্রমাণই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে তুমি অনামিকাকে খুন করেছো। না স্যার, আমি কারোর খুনটুন করিনি। আর স্যার এই ক্রেডিট কার্ড, স্যার আমার কাছে তো অনেক ক্রেডিট কার্ড আছে স্যার। আর স্যার আমি আজ অব্দি আমার ক্রেডিট কার্ড দিয়ে কখনো বার্সেলোনার টিকিট বুক করিনি। তাহলে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো রঞ্জন। অনামিকা তোমার গার্লফ্রেন্ড ছিল আর তোমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল, আর ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওকে খুন করে দিলে। আর শুধু খুন করলে না, তার সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। না, আমি এরম করিনি অঞ্জলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। বৌদি, মানছি যে সমস্ত প্রমাণ এটাই ইঙ্গিত করছে যে রঞ্জনী খুনটা করেছে, কিন্তু কিছু প্রমাণিত হয়নি এখন। আপনারা প্লিজ আমাদের কাজ করতে দিন। দেখো রঞ্জন, তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ তোমার কাছে নেই, আর খুনের সময় তুমি কোথায় ছিলে এর কোনো সাক্ষীও নেই। আর তোমার ওই অফিসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ওর মধ্যে তুমি উধাও। অনামিকার হোটেলের বাইরে তোমার গাড়ির দাঁড়িয়ে থাকা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্ত পাওয়া, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড বিলস, তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। এই একই রকম দেখতে অ্যাঙ্গেলটা একবার পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাকে অ্যারেস্ট না করার কোনো কারণ আমাদের কাছে থাকবে না। ততক্ষণের জন্য তুমি এখানে নিজের বাড়িতেই নজরবন্দি থাকবে, ফ্রেডির তত্ত্বাবধানে। আর আপনারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মধ্যে কেউ এখান থেকে যাবেন না। ফ্রেডি, নজর রেখো। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। পূরবী, তুমি কি বলছো তুমি খেয়াল করেছো? হ্যাঁ স্যার, স্যার ইমেজ ফরেন্সিক এক্সপার্টরা কনফার্ম করেছেন এই রঞ্জনের ফুটেজের সাথে এডিট করা হয়েছে। এই ফুটেজটায় কিছু আউট অফ ফোকাস ব্যাপার আছে, যেটা থেকে এটা প্রুফ হয় যে এখানে কেউ একজন ছিল, যেটাকে খুবই ভালোভাবে ডিলিট করা হয়েছে। অন্য আর কেউ নয়, ও রঞ্জনী হবে। তার মানে ওর এই একই রকম দেখতে গল্পটা সত্যি? অনামিকার খুনের সময় ও অফিসেই ছিল, তাহলে ওর খুন কি করে করবে? একটাই লোক একই সময়ে দু জায়গায় কি করে হতে পারে? স্যার স্যার সেই সব সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি যেখানে রঞ্জনের বন্ধুরা রঞ্জনকে দেখেছিল, কফি শপ, জুয়েলারি শপ আর মার্কেটে। দরজা খোলো, বাইরে বেরোতে দাও। আরে কেন আমাকে আটকে রেখেছো? খোলো, আমি বলছি খুলে দাও। এটা কি হচ্ছে? ওর আবার আগের মতো অবস্থায় নেই তো? খোলো। সে কি? তাহলে তো ওনাকে কাবুতে আনার নিশ্চয়ই কোনো উপায় থাকবে। শুধু একটাই ওষুধ আছে, ঘুমের ইনজেকশন। খোলো, আমি বলছি দরজাটা খোলো। আরে এইভাবে কেউ কাউকে আটকে রাখে নাকি? আমার তো খুব ভয় লাগছে, মাথা খারাপ হয়ে গেলে আবার কিছু করে নেবে না তো? সব এক একটা রত্ন এখানে, আমি দেখছি। আরে কেন আটকে রেখেছো আমায়? এই রঞ্জন, এই রঞ্জন, রঞ্জন দাঁড়াও বলছি। মা মা মা, আস্তে আস্তে আস্তে। ও মাই গড, এটা কি করে হলো? আমি ডাক্তারের খবর দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? ও মাই গড, কি করে লাগলো তোমার? স্যার এটা কফি শপের ফুটেজ। স্যার এবার জুয়েলারি শপ। এটার সঙ্গে অনামিকাও ছিল। এখনো পর্যন্ত সবকিছু তো নর্মালি লাগছে। স্যার এবার মার্কেট প্লেস। পঙ্কজ, একটু রিওয়াইন্ড করো। হ্যাঁ, আগে ওই রঞ্জনকে জুম করো। এই দেখো, এর হাঁটা চল একটু আলাদা। ও অন্য ধরনের জুতো পরে রয়েছে। কিন্তু এটা কি? দয়া ওয়াকিং বুট পরেছে, ওয়াকিং বুট। যার পায়ের হাড়ে কোনো প্রবলেম থাকে না, সে ওই ওয়াকিং বুট পরে। কিন্তু রঞ্জনের পা তো একদমই ঠিকঠাক আছে। সেটাই তো, এটা তো হতেই পারে না। তাহলে ও কি? হ্যাঁ শালুকে বলো, কি
এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শালুকে ফরেন্সিক ল্যাবে ডেকেছে, এখনই যেতে হবে। চলো। হ্যাঁ ফেডরিক, বলো কি বললে তুমি? ঠিক আছে, হ্যাঁ ওখানেই থেকেও। ফেডরিক বলছিল রঞ্জন পালিয়ে গেছে শায়লার উপর আঘাত করে। কিন্তু ফ্রেডি তো ছিল ওখানে। সেটাই তো। একটা কাজ করো দা, তুমি আর পঙ্কজ ওখানে চলে যাও, আমরা ফরেন্সিক ল্যাবে যাচ্ছি। আচ্ছা শালুকে, তুমি রঞ্জনকে গ্রেপ্তার করতে বারণ করেছিলে, ব্যাস ও তো ওদেরকে আঘাত করে পালিয়ে গেছে। আর তুমি এখানে এসব কি করছো? এখানে এখানে এরকম মিউজিয়াম সাজিয়েছো কেন? মিউজিয়াম নয় বস, তাহলে? এটা হচ্ছে সেই ধাঁধাটার জবাব যেটা আমরা সলভ করতে পারিনি। হ্যাঁ, রঞ্জন পালিয়ে যাওয়াতে আমার খুব আফসোস হয়েছে, কিন্তু আই এম শিওর তোমরা ওকে ঠিক ধরে ফেলবে। তোমাদের মনে আছে ওই যে কেমিক্যালটা আমরা ক্রাইম স্পটে পেয়েছিলাম? তো তার সঙ্গে ওর কি সম্পর্ক? সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি কে? এ হচ্ছে জগৎ। এক মিনিট, সবকিছু বুঝতে পারবে বস। বেহুল, হাই স্যার। এবার এর সঙ্গে আবার এই কেসের কি সম্পর্ক? আপনারা ওর সাথে একটু মন দিয়ে কথা বলুন, দেখুন সবকিছু জানতে পারবেন। এটা বলুন তো যে আপনি কে, আর এই কেসের সঙ্গে আপনার কি সম্পর্ক? এক মিনিট। এনার চোখগুলো দেখে তো কেমন যেন একটা মনে হচ্ছে। শুধু চোখই নয়, এনার তো পুরো মুখের মধ্যেই কিছু গোলমাল আছে অভিজিৎ, ফেসের ওপরে গোলমাল আছে। ও থ্যাংক ইউ বেহুল। এটা কি? আমি বলছি বস, ওই কেমিক্যালস যেটা ক্রাইম স্পটে পাওয়া গেছিল, আসলে ওই কেমিক্যালটা এই ধরনের মাস্ক আর নকল রক্ত তৈরি করতে কাজে লাগে। বিশেষ করে এই সিলিকন মাস্ক, যেটা ওই সিনেমাতে ব্যবহার হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে চোখের পাতা থাকে না, আর চোখের জন্য এখানে গর্ত একটা থাকে আসল মুখের মতো, যাতে যে এটা পড়বে তার আসল চোখটা এই গর্ত থেকে বেরিয়ে এসে যাতেও দেখতে পায়। আর স্যার, এটাকে বানানো কিন্তু অত সহজ নয়। হাই কোয়ালিটির সিলিকন আর পারদর্শী লোকই এটা বানাতে পারে। লেটেস্ট টেকনিকের জন্য স্যার, এটা যে পড়বে তার যে মুখের ভাব, সেটাই মাস্কে ফুটে উঠবে। এর থেকে তো একটা কথা পরিষ্কার অভিজিৎ, কেউ রঞ্জনের মতো দেখতে হুবহু একটা মুখোশ বানিয়েছে, একটা মাস্ক বানিয়েছে। রঞ্জনের মতো হাইটের কেউ ওরই মুখের মতো কোনো মাস্ক বানিয়েছিল আর লোকেদের বোকা বানাচ্ছিল। হ্যাঁ, আর সেই জন্যই সবাই কেউ দূর থেকে দেখা দিয়েছিল, কারণ যদি কাছে আসতো তাহলে সবাই বুঝে যেত কোনো মাস্ক পরে আছে। আর স্যার অঞ্জলি, ও তোর সাথেই ছিল, ওর সাথে কথাও হয়েছে, ওর সাথে লাশটা লুকোনোর চেষ্টা করেছে। ওর মুখে রক্তও লেগেছিল, আর ওখানে লাশগুলোকে কাটছিল আর লুকিয়ে রাখার চেষ্টাও করেছিল, তাই হয়তো তাড়াহুড়োতে কোনো খেয়ালই করেনি। আর তাছাড়াও এই যে একই রকম দেখতে না, নিশ্চয়ই ওর পায়ের হাড়ে কোনো প্রবলেম ছিল, তাই ও ওয়াকিং বুট পরেছিল। আর এই মাস্ক তৈরি করাও এত সহজ নয়। স্যার, এই মাস্ক ফিল্ম প্রজেক্টেই কাজে লাগে। ও হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। স্যার, দয়া বলছিল যে অনামিকা ও নাকি কোনো ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ওর পক্ষে এগুলো করা তো খুবই সহজ। তার মানে ও রঞ্জনের গার্লফ্রেন্ড ছিল না, ওকে নিজেরই খুনে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেই জন্যই ও বেল বয়কে গাড়ি অব্দি নিয়ে গিয়েছিল। স্যার, নিজের প্রতিবেশীর সামনে রঞ্জনের সাথে ফোনে কথা বলার নাটক করেছিল। মানলাম অভিজিৎ, আমি মানলাম, কিন্তু কেউ নিজের মৃত্যুর ষড়যন্ত্র নিজে কেন করবে? মানে আমি বলতে চাইছি, অনামিকা তার নিজের মৃত্যু কেন নিজে ডেকে আনবে? না 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 না, কিছু তো একটা গোলমাল আছেই। কেউ তো একজন আছে যে অনামিকাকে শিখণ্ডি খাড়া করেছে, আর সেই পুরো কেসটার মাস্টার মাইন্ড, বুঝেছো? আপনাদের মাথা খারাপ আছে? ফ্রেডি ইনজেকশন নেওয়ার জন্য ভেতরে গেছে, আর তোমরা ওই লোকটাকে ছেড়ে দিলে। আমরা তোকে পালাতে দিইনি, আমরা কি দরজা খোলার কি দরকার ছিল? ওই লোকটা যে মানসিক অবস্থা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, কে জানে কার সাথে কি করে দেবে। শায়লা দেবীর ওপর হামলা করেই দিয়েছে। স্যার, একটা কথা বুঝতে পারলাম না,
ওরা তোমাদের দুজনের সামনে থেকে পালালো আর তোমরা ধরতে পারলে না ওদের? স্যার আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর সব কিছু এত তাড়াতাড়ি হলো। স্যার আমরা যদি মাঝখানে আসতাম তাহলে আমাদের উপরও তো হামলা করতে পারতো না স্যার। হ্যাঁ, যেমন ভাবে আন্টিকে হামলা করেছিল আমাদেরও করতে তাহলে। হ্যাঁ, এক মিনিট, শায়লা দেবীর ওপর হামলা? কিন্তু কিভাবে? ওর কাছে অস্ত্র কি করে এলো? এখানে তো কোনো অস্ত্র ছিল না, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু ঘরে কেন, কিচেনেও সবজি কাটার কোনো ছুরি পর্যন্ত নেই। স্যার এ হলো আমাদের প্রোডাকশন হাউসের মেকআপ আর্টিস্ট, আর স্যার এ মাস্ক বানাতেও এক্সপার্ট। তুমি অনামিকার জন্য মাস্ক বানিয়েছিলে তাই না? বানিয়েছিলে কি না? হ্যাঁ স্যার, উনি আমাকে টাকা দিয়েছিলেন, আর এটা তো আমার কাজই স্যার। তাহলে এটাও বলে ফেলো যে কাজটা কার জন্য করেছিল, এই মাস্কটা কার পরার কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই আমাদের। আর হ্যাঁ, যার মুখের তুমি মাস্ক বানাও তার মাপ নেওয়ার দরকার আছে, ম্যাপিং করার দরকার আছে। হ্যাঁ স্যার। কার জন্য বানিয়েছিল ওই মাস্ক? কে ওই মাস্কটা পরতো বল। কে তুমি? হ্যাঁ, কে তুমি? কি চাও? কেন আমাকে বেঁধে রেখেছো? আমার তো মনে হয়েছিল আমাকে দেখে তুমি খুব খুশি হবে, কারণ আমিই তো হচ্ছি সে যাকে তুমি খুঁজে চলেছ। তোমারই আর এক রূপ। রূপ? কিন্তু তোমার মুখ তো আমার সাথে মেলে না। কারণ এটাই, আমি তোমার মতন মুখের মাস্ক পরে নেই এখন, নাহলে তুমি আমাকে চিনতে পারতে না যে আসল তুমি না আমি। আর একটা কথা, আমি তোমার আওয়াজে কথাও বলতে পারি। কিন্তু তুমি এমন কেন করছো? যাতে অনামিকার খুনের জন্য তোমার জেল হয়ে যায়। কিন্তু আমার তোমার সাথে কি শত্রুতা? আমি তো তোমাকে চিনি অবধি না। ওসব জেনে তুমি কি করবে? এখন তো শুধু এটুকুনি জেনে রাখো যে আমার এত পরিশ্রমে সিআইডির লোকেরা জল ঢেলে দিয়েছে, আর আমার কাছে শুধুমাত্র এখন একটাই রাস্তা বাকি আছে, যে তোমাকে আমি মেরে ফেলবো। না! সিআইডি, তোমরা এখানে কি করে? তোমাকে ফলো করতে করতে এখানে পৌঁছেছি। ওই মেকআপ ম্যান সবকিছু বলে দিয়েছে তোমার ব্যাপারে। খুব ভুল করেছো তোমরা এখানে এসে। রঞ্জনকে তো আমি কিছুতেই ছাড়তে পারবো না, কারণ আমি ওকে মারবার জন্য কন্ট্যাক্ট নিয়েছি। কিন্তু এখন তোমরা ওর সঙ্গে মরবে। তোকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? অনামিকা মারা যাওয়ার পরেও তোমাদের প্ল্যান চালু আছে। কে মাস্টার মাইন্ড? আমায় ক্ষমা করে দাও মা, তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো ভাবতেও পারেনি যে ওইসব করতে পারে। রঞ্জন কোথায়? ওকে পেলেন না আপনারা? পাওয়া গেছে রঞ্জনকে। আপনারা সবাই এটা জেনে হয়তো অবাক হবেন যে রঞ্জন নির্দোষ। এটা আপনারা কি বলছেন? খুন রঞ্জনই করেছে? একদম না, রঞ্জন খুন করেনি। খুন করেছে আপনাদের মধ্যেই কেউ একজন। আমরা? কিন্তু আপনি তো জানেন যে এদের সবার উপস্থিতিতেই রঞ্জন আমাকে আঘাত করেছে। কি করে করলো? মানে কোন জিনিস দিয়ে আপনার উপর আক্রমণ করেছিল? আমি বলেছিলাম না যে ও ছুরি দিয়ে আমাকে আঘাত করেছিল। কিন্তু
ছুরি তো ছিল না ঘরে, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আপনার এই আঘাত ছুরি দিয়ে নয়, বরং নেইল ফাইল, নখ কাটার জন্য যেটা ব্যবহার করা হয়, আপনার এই আঘাত সেটা থেকে লেগেছে। মনে হচ্ছে উনি এখনো কনফিউজড। কোনো ব্যাপার নয়, ওনাকে আমরা সাহায্য করছি। ফ্রেডি, শাইলা ম্যাডাম, আমরা জানতে পেরে গেছিলাম অনামিকার প্রতিবেশী অঙ্কিত এসবের সঙ্গে যুক্ত। তো এই জন্য আপনি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাতে আমার কিডন্যাপ করে আপনি আমাকে খুন করতে পারেন। মা, তুমি এই খবরদার, খবরদার, যদি আমাকে মা বলে ডেকেছিস তো। মা শব্দের অর্থ কি হয় তোমরা দুজন জানো? স্যার, এ আমার অনিচ্ছা সত্ত্বেও রঞ্জনের সাথে বিয়ে করলো আর আমার সাথে সব সম্পর্ক চিরদিনের মতন ত্যাগ করলো। আর আজ এরা আমার সম্পত্তির অধিকার চাইতে শুরু করেছে। এই সব এই রঞ্জনের কাজ। এই উস্কেছে আমার মেয়েকে, আমার একমাত্র সন্তান নিজের স্বামীর সঙ্গে মিলে ধীরে ধীরে আমাকে বিষ দিয়ে মারতে শুরু করলো। দুভোটা তাড়াতাড়ি করো অঞ্জলি, এটা নিয়ে গিয়ে মায়ের ঘরে রেখে দাও, যাও। কিন্তু আপনি অনামিকার খুন করলেন কেন? ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাউকে তো একটা দরকার ছিল এই সব কিছু করার জন্য। কিন্তু আমি এদের দুজনকে শাস্তি দিতে চেয়েছিলাম যে রঞ্জনের ফাঁসি হয়ে যাক আর অঞ্জলির সারা জীবনের মতো জেল। শায়লা দেবী, এদের প্রতি আপনার ঘৃণা আপনাকেও এদেরই মতন অপরাধী বানিয়েছে। এদের দুজনের তো শাস্তি হবেই, আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে বলে। কিন্তু আপনারও কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে অনামিকাকে খুন করার অপরাধে। এগারোটা বেজে গেছে, এসে গেছে। এবার এই প্ল্যানটা পড়বে। মজা দেখলাম। তো প্লেনে আপনাদের তিনজনের হাজবেন্ড ছাড়া শুধু পাইলট ছিল। আর এখনো অব্দি কোনো খবর পাননি আপনারা? দেখুন, অথরিটিকে পুরো জিজ্ঞাসাবাদ করেছি, আর ওরা বলেছে যে প্লেনে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। তাহলে আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্লেন ক্র্যাশ ছিল না, বরং কেউ জেনে শুনে ওদেরকে খুন করেছে? ওনাকে অনেক দিন ধরে কেউ ফোন করে হুমকি দিচ্ছিল। দেখুন, আপনাদের হাজবেন্ড তো নামি দামি বিল্ডার্স, তাই হুমকি দেওয়া ফোন তো আপনাদের আসতেই পারে, তাই না?
কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো আপনারা? হ্যাঁ, ওরা তিনজন সুরাট যাচ্ছিল কোনো কোনো জমি কিনতে, কিন্তু কিছু বিল্ডার্স ছিল যারা চাইতো না এই ডিলটা হোক। হ্যাঁ স্যার, কোটি টাকার ডিল ছিল, নিশ্চয়ই এই কাজ ওদের মধ্যেই কারোর হবে। আচ্ছা, হুমকি দিয়ে কেউ ফোন করলো আর আপনারা পুলিশের কাছে কেন রিপোর্ট করেননি? স্যার, আমরা পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, তো আমাদের হাজবেন্ডরা আমাদের বাধা দিল। হ্যালো, কে বলছেন? খবরদার যদি ওই সুরাটের জমিটার ব্যাপারে ভেবেওছো তুমি, বুঝেছো? হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন আমাকে? হুমকি ভাবো তুমি। কাল সকাল 11টার সময় তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেবে তুমি। আপনার যা করার করে নিন, এই ডিল তো আমি করেই ছাড়বো। প্লেন ক্র্যাশও ঠিক 11টার সময় হয়েছিল স্যার। 11টা বেঁচে গেছে, এবার এই প্লেনটা পড়বে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমির টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল? আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল। স্যার, আমরা টেক অফের পারমিশন রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার, ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি? হ্যাঁ না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ার স্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে, চেক করে দেখি। স্যার, এই জায়গাটা তো পুরো পরিষ্কার, ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল। ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার, একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার, আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিল। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার, ওখান থেকে। স্যার, এখানে।
স্যার এই দেখুন এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। ফোনটাও এখানে পাওয়া গেল, আর এই চিহ্ন। এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল আর আমাদের জন্যে ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেব, উনি শিওর কিছু করবেন। স্যার দুটো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের, অঙ্গদ আর মদন। আচ্ছা সুমিত আর ওই প্লেনের পাইলট? খুন চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ স্যার এই ফোনটা পেয়ে গেছি যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল, কিন্তু কিন্তু স্যার আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অবধি পৌঁছতে না পারি। স্যার আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ স্যার এই দুজন বিল্ডার্স, এরা চাইতো না যে আমাদের তিনজনের স্বামী এই ডিলটা করুক। জানতাম, আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের ঘাড়েই চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে, যাই হোক না কেন আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা, কোন অপরাধে গ্রেফতার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল, তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে, তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের ওপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধীর কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই দেওয়ালে যে কাঁচা রং ছিল, ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো। কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী, এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি, এই ফোনটা, এই ফোনের যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটার টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর মাছের কাঁটা হতে পারে। ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মাড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও, আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পড়েছে।
ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি। ওকে স্যার। সবাই চলে এসো। ওকে স্যার। কারোর সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না।